সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এখানে 25টি প্রশ্ন আছে। একটা কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষা হয়ে গেল রিসেন্টলি 2024 সালের দ্বাদশ শ্রেণীর। যে এমসিকিউ প্রশ্নটা আছে সেই এমসিকিউ প্রশ্ন ডিসকাশন আজকে আমরা করব। একটা প্রশ্নের মধ্য দিয়ে আমরা এই কোশ্চেনটা সলিউশনের মধ্য দিয়ে আমরা টোটাল একটা সমস্ত বইয়ের অধ্যায়গুলোর একটা ধারণা আমরা পেয়ে যাব। বিভিন্ন টপিকস আসবে আলোচনার মধ্য দিয়ে। সেই আলোচনাগুলো যদি আমরা জানি, ডিটেলস ডিসকাশন যদি আমরা জানি, তাহলে আমরা অনেক বেসিক কোশ্চেনের অ্যান্সার পাবো। সেই সাথে আমাদের শেখার জার্নিটা অনেক সহজ হবে এবং সর্বোপরি রিভিশন হয়ে যাবে টোটাল বই। সো তাহলে আর দেরি না করেই আমরা শুরু করি। এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে, ক্লাসে ক কে তার দাদার বয়স জিজ্ঞেস করলো। একজন স্টুডেন্টকে তার দাদার বয়স জিজ্ঞেস করলো। সে উত্তর দিল এরকম 1010, 111, এরকম এরকম একটা উত্তর দিল। বলল তাহলে দাদার বয়স কত। এখানে আমরা দেখতেছি 60, 40, 89, 99। সো এখান থেকে আমরা একটু যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে দাদার বয়সটা বাইনারিতে বলা আছে। যেহেতু বাইনারিতে বলা আছে, তো এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে, উম, আমরা কনভার্ট করব হচ্ছে দশমিক পদ্ধতিতে। তো দশমিক পদ্ধতিতে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হয়, আমরা একটু শর্ট নিয়মে আমরা করতে পারি অথবা ডিটেলসে করতে পারি। আমাদের একটা নিয়ম আছে যে স্থানাঙ্ক, স্থানীয় মান, স্থানীয় মানগুলো আমরা বের করে দেন আমরা যোগ করে ফেলতে পারি। সো এইভাবে আমরা দিয়ে দেন সবগুলো যোগ করে ফেলতে পারি মানগুলো। এইভাবে বের করে দেন সব যোগ করে ফেলতে পারি। অথবা আরেকটা ওয়ে আছে। আচ্ছা, আমরা এটাই তাহলে করি। তাহলে 1 × 2^0, 1 × 2^1, এভাবে সব লিখতে হবে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে 0, তারপর 1, 2, 3, 4। তার মানে স্থানাঙ্ক স্থানাঙ্কগুলো, এই অঙ্কগুলোর, বাইনারি অঙ্কগুলোর, বাইনারি ডিজিটগুলোর স্থানীয় মান আমরা বের বের করে ওই বাইনারি সংখ্যাগুলো গুণ দিয়ে দেন আমরা বের করে ফেলতে পারি। সো এটা তো একটু ওয়ে। সো আমরা এটাতে একটু বের করার ট্রাই করি। 1 × 2^2, তারপরে 3টা 0। আচ্ছা, এখানে যেহেতু দুইটা দুইটা ওয়ানের কাজ হচ্ছে, 3টা 0 কাজ করি আমরা। 3টা 0 লিখলাম, আর হচ্ছে 2টা 1। আচ্ছা, আমরা 2টা 1 দেখি, আর একটা 1। তাহলে আমাদের 0, 1, 2, 2^3, 2^4, 2^5, 2^6। পরে টোটাল গুলো আমরা বের করে যোগ করে দিব। তাহলে ওয়ান কে
1 × 2 ⁻0 মানে হচ্ছে 1, দ্যাট মিনস 1। এখানে হচ্ছে 2 পেলাম আমরা, আর এইখানে হচ্ছে 0, এইখানে 0, এইখানে 0, এখানে 2 ⁻5 হচ্ছে, 2 ⁻5 হচ্ছে আমাদের নর্মালি কত, আমাদের আনতে হবে হলো 4, 5টা 2, তাহলে 2টা 2 গুণ করলে 4 4 16, 16 2 32, তাই না? আচ্ছা, তাহলে এখানে 32, আর 32 2 64, তার মানে তারপরটা হবে 64, আর একটা 2 গুণ করলে এটার সাথে 64, তাহলে এটা টোটালি আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হয়, 2, 2, 4 আর 8, হ্যাঁ? তাহলে আমরা পেয়ে গেলাম 8, 6 আর 3 9, তার মানে 98। সো এখানে আমরা দেখব, আর এই যে এক আছে, দেন 98 যদি নাই, তার মানে এখানে হচ্ছে আমাদের আবার একটু যোগ বিয়োগটা একটু চেক করে নিতে হবে, হ্যাঁ? 99। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আমরা এটাকে আরেকটা ওয়েতেও করতে পারতাম, তাহলে আমরা একটু আরেকটা ওয়েতে করি। সো এটা আমি একটু মুছে ফেললাম, মুছে আমি এটাকে আরেকটু সময় শর্ট করা যায় কিভাবে সেটা একটু ট্রাই করি। যেমন এখানে আমরা লিখে ফেলবো 1, 2, আমি এখানে লিখি 1, 2, 4, 8, তার মানে বাম দিকে যাব এবং যে সংখ্যাটা নতুন লিখবো তার তার ডাবল লিখবো, তার মানে তাকে 2 দ্বারা গুণ করবো। যেমন 8কে 2 দ্বারা গুণ করলে 16, 16কে 2 দ্বারা গুণ করলে 32, 32কে 2 দ্বারা গুণ করলে 64। তাহলে এখানে কয় বিট আছে, 1 2 3 4 5 6 7, 6 আর 6 7 বিট আছে। তাহলে 1 2 3 4 5 6 7, আমরা 7টা এরকম ভাবে সংখ্যা নিব। তারপরে এটাকে আমরা এইখানে লিখে দিব, আমরা নিচে নিচে লিখে দিব, যে বাইনারি সংখ্যাটা আছে সেটাকে আমরা এভাবে আমরা নিচে নিচে লিখে দিব 1 1। তো যেগুলোর নিচে 1 আছে ওই সংখ্যাগুলোকে আমরা নিব, তার মানে এটা নিব, এটা নিব, এটা নিব, এইটা নিব, নিয়ে কি করব, গুণ করব। তাহলে 64 যোগ 32 ইন্টু 1 যোগ, এগুলো যদি আমরা সব ই করি, 0 প্লাস 0 প্লাস 0, তাই না? এগুলো গুণ করি, এগুলো গুণ করে যোগ করে দিই, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, দ্যাট মিনস এই সবগুলোকে যদি আমরা যোগ করি, 2 আর 1 3, 4 5, 5 আর 4 9, আর হচ্ছে 6 আর 3 9। সো আমাদের অ্যান্সার হচ্ছে 99, তার মানে দাদার বয়স কত, 99। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। সো আমরা এই ওয়েতেও করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা 2 নম্বরে চলে যাই। এখানে আমরা একটু বলে নিই, যারা একটু আহ, আগের নলেজ একটু কম আছে। তো এখানে হচ্ছে 2 লেখা হচ্ছে সংখ্যাটা বাইনারি পদ্ধতিতে, আর 10 হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিলাম। তো এখন বলা হচ্ছে যে 10 বছর পূর্বে ডেসিমেলে দাদার বয়স কত ছিল। তাহলে 10 বছর পূর্বে ডেসিমেলে দাদার বয়স কত ছিল। তাহলে 10 বছর পূর্বে শুধু 99 থেকে আমরা 10 মাইনাস করে দেব। ডেসিমেলে তো আমরা বের করেছি, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তো 10 বছর পূর্বে আমরা 9, আর হচ্ছে 89, দ্যাট মিনস 89 আমাদের অ্যান্সার। তো এটার অ্যান্সার হবে এটা। কিছু কিছু এমসিকিউ এর প্রশ্ন করতে একটু বেশি সময় লাগবে, আবার কিছু আছে যে
এই 5 সেকেন্ডেই হয়ে যাবে। তো এই দুইটা করতে একটু টাইম লাগলো বলে সবগুলোতেই যে এত টাইম লাগবে এমন না। তাহলে আমরা 3 নাম্বারটা করে ফেলি। 3 নাম্বারটা বলতেছে যে সি ভাষার বৈধ চলক কোনটি। আমরা প্রথমে একটু চেক করব যে বৈধ চলক বলতে আমরা কি বুঝি। সাধারণত চলক হচ্ছে আমরা একটা চলক আমরা বলতে পারি একটা কন্টেইনারের মতো, একটা গ্লাসের মতো। গ্লাসে যেমন আমরা বিভিন্ন পরিমাণের পানি রাখি, সেই রকম আমরা এই চলকের মধ্যে বিভিন্ন আমরা ভ্যালু রাখতে পারি। সো সেই ভ্যালুকে ডিক্লেয়ার করার জন্য কিছু রুলস আছে। সেই রুলের মধ্যে হচ্ছে কোনো অপারেটর চিহ্ন দেয়া যাবে না। সেই চলকের আমরা নামটা এমন ভাবে ডিক্লেয়ার করব যেখানে কোনো অপারেটর দেয়া যাবে না। তার মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই জাতীয় কোনো চিহ্ন দেয়া যাবে না। সো গুণ চিহ্নটা সাধারণত কম্পিউটারে এই স্টার সাইন দিয়ে লিখে, সাধারণত স্টারেও গুণ বোঝায়, তাহলে এটা তো হবেই না, এটা আমরা দিব না। এবং চলক এর ব্যবহারের নিয়ম আছে যে কোনো ডিজিট দ্বারা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট দ্বারা শুরু হওয়া যাবে না, তার মানে এটা হবে না। আর হচ্ছে স্টুডিও যদি আমরা বলি, তাহলে এটা একটা সি ভাষায় একটা রিজার্ভ কিওয়ার্ড, যেটা ইউজ করা যাবে না। সো আমরা এটাও ইউজ করতে পারবো না। সো আমাদের হচ্ছে তাহলে বৈধ চলক হচ্ছে আমরা E1 হিসেবে আমরা একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। সো আমাদের অ্যান্সার হচ্ছে E1, তার মানে গ নাম্বার। আশা করি বুঝতে পেরেছি। সো আমরা চলে যাই তাহলে 4 নাম্বার প্রশ্নে। মৌলিক লজিক গেট কতটি? আমরা জানি মৌলিক লজিক গেট হচ্ছে এন্ড গেট, আর অর গেট, আর হচ্ছে নট গেট, তাই না? তার মানে মোট 3টি। তাহলে মৌলিক লজিক গেট হচ্ছে 3টি। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তারপরে আমরা যাই তারপরের প্রশ্নটা। 5 নাম্বার প্রশ্নে একটা ডিজিটাল সার্কিট ড্র করা আছে। সো এখানে বলা হচ্ছে যে লজিক ফাংশনটা কি হবে। হ্যাঁ, এখানে ইফ ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেয়া আছে, লজিক ফাংশনটা কি হবে। সো আমরা এখানে লজিক ফাংশনটা লিখে ফেলবো। এখানে একটা নট গেট দেয়া আছে, এক্স ইনপুট এবং ওয়াই ইনপুট, তাহলে দুই ইনপুটের একটা একটা ডিজিটাল সার্কিট ড্র করা আছে, সার্কিট ডায়াগ্রাম। সো নট গেট, তাহলে এটা আমরা দেখতেছি নট গেট, তাহলে আমরা এক্স বার আউটপুট পাবো। এই ইনপুট ইনপুট নট গেটের মধ্যে পাস করলে আউটপুট হচ্ছে তার তার হচ্ছে পরিপূরক, তাই না? বার হবে, তাহলে এক্স এক্স বার হবে, আর এখানে তো ওয়াই ঢুকবে ইনপুট হিসেবে। সো এখানে আমরা দেখতেছি হচ্ছে এন্ড গেট। সো এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে। সো আমরা লিখে দেব যে এক্স বার ওয়াই। সো মাঝখানে ডট চিহ্ন না দিলেও হয়, মানে আমি আমি এভাবে দিলেই সাধারণত নর্মালি এভাবে বোঝায়। সো এটা আমরা যেহেতু অপশনের মধ্যে কোনটা আছে আমরা খুঁজে বের করব। সো আমরা দেখতেছি এক্স বার ওয়াই আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর কোশ্চেনটা যদি আমরা দেখি যে শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে হচ্ছে আমরা সরাসরি জানি, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। সো ক্রায়ো সার্জারির সংজ্ঞা থেকে আমরা জানি যে অতি শীতল তাপমাত্রায় কোষ ধ্বংস করার বা টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি হচ্ছে রোগাক্রান্ত যে কোষগুলো আছে সেগুলো মেরে ফেলার প্রসেস বা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি প্রসেসের মাধ্যমে করা হয়। সো নেক্সট আমরা যাই নাম্বার 7। আমি জুম করে একটু বড় করি, তাহলে ইট উইল বি বেটার টু see this question. So ওকে, এখন পাই। আচ্ছা, 7 নম্বর।
বিপিএস এর পূর্ণরূপ কি? আচ্ছা, বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড মানে এক সেকেন্ডে হ্যাঁ, কতগুলো বিট ট্রান্সমিট হয়, হ্যাঁ, সেটা হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। সো আমরা দেন তারপরের কোশ্চেনে চলে যাই। ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? ফসল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা এখান থেকে শুরু করি। ন্যানো টেকনোলজি হচ্ছে সাধারণত এই ছোট ছোট আহ, ক্ষুদ্র ক্ষুদ্র মানে অতি ক্ষুদ্র জিনিসগুলো, আহ, যন্ত্রাংশ তৈরি করার জন্য সাধারণত ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। তাহলে এটা হবে না। আর ভার্চুয়াল রিয়েলিটি তো আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সাধারণত ভার্চুয়ালি বাস্তবতা, কাল্পনিক একটা বাস্তব জগৎ তৈরি করে, সেটাও না। আর হচ্ছে বায়োমেট্রিক তো আমরা জানি যে কোনো স্পেসিফিক ব্যক্তিকে শনাক্ত করানোর জন্য সাধারণত বায়োমেট্রিক ইউজ করা হয়। সো আমাদের তাহলে বাকি রইল হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা যদি সরাসরি যাই তাহলে সরাসরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং টিক মার্ক দেব। আর যদি আমরা না জানি তাহলে একটা একটা করে অপশন গুলো দেখে নেব। আশা করি বুঝতে পেরেছি। সো 9 নাম্বার, ব্যক্তি শনাক্তকরণের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়? সো এটা আমরা একটু দেখে আসলাম। ন্যানো টেকনোলজি কি কাজ করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কাজ করে, ভার্চুয়াল রিয়েলিটিটাও কি কাজ করে। তাহলে আমরা বলতে পারি বায়োমেট্রিক এর মাধ্যমে হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ করা হয়। আমরা যখন সিম কার্ড কিনতে যাই তখন আমাদের বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ রাখে। তাহলে দেন আমরা আহ, আমাদের পরবর্তীতে শনাক্ত করার জন্য, অথবা পাসপোর্টের জন্য যদি কেউ পাসপোর্ট করতে যায় তাহলে তারও বায়োমেট্রিক একটা একটা শনাক্তকরণের জন্য একটা স্যাম্পল রেখে দেয়, যাতে নেক্সট টাইমে পরবর্তীতে ওই ব্যক্তিটাকে শনাক্ত করতে পারে। সো আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমরা দেখি ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক। এখানে আমরা সরাসরি বলে দেব ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত একটা অফিস, একটা বাড়ি, এগুলোকে কাভার করে। আর এই ডাব্লিউ প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সেটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস। সাধারণত ব্লুটুথের যে সিগন্যালটা কি হয়, হ্যাঁ, ব্লুটুথ হচ্ছে পার্সোনাল, হ্যাঁ, ব্লুটুথ হচ্ছে পার্সোনাল, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর হচ্ছে এটাকে আমরা ডাব্লিউ ক্যান হচ্ছে ওয়্যারলেস ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, একটা লাইব্রেরিতে অথবা লাইব্রেরির সাথে ডিপার্টমেন্টের সাথে আহ, একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করার জন্য সাধারণত ডাব্লিউ ক্যান ইউজ করা হয়। আর ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে টোটাল সিটিকে কানেক্ট করার জন্য আহ, সাধারণত ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্কটি ইউজ করা হয়। সো আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে ওয়্যারলেস ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? আমরা বলতে পারি যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই এর ফুল মিনিং হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, হ্যাঁ, ওয়্যারলেস ফিডেলিটি। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা এইভাবে একটু মনে রেখে ট্রাই করব ডিটেলস। সো আমরা এটাতে চলে যাই। আহ টেবিল টেবিল ব্যবহৃত অ্যাট্রিবিউটস হলো, সাধারণত টেবিল অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য আমরা বর্ডার ইউজ করি, হ্যাঁ। ফেজ সাধারণত ফন্টের অ্যাট্রিবিউট। আর এডিটি কোনো অ্যাট্রিবিউট না, এসপিসিও কোনো
মিনিংফুল কোনো ইয়া না। তাহলে আমরা বর্ডার হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউট। বর্ডার যদি আমরা 1 দিই তাহলে একটা বর্ডার একটা শো করে, আর 0 দিলে কোনো বর্ডার শো করে না, এটা আমরা জানি। সো 11 নম্বরে চলে যাই। 11 নম্বর হচ্ছে একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে। একটি ওয়েবসাইটে সাধারণত কয়টি অংশ থাকে? তো আমাদের একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে এটার জন্য আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে এটির জন্য আমরা মূলত সাধারণত আমরা জানি যে আহ, আমরা একটু ব্যাখ্যা করি তাহলে। একটা হিডার অংশ থাকে, আহ, তারপরে থাকে হচ্ছে আমাদের যে পোর্শনটা থাকে সেটি হচ্ছে প্রাইমারি প্রাইমারি মেনু নেভিগেশন থাকে, তাই না? প্রাইমারি মেনু, একটা মেনু থাকবে। হিডারের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের লিঙ্ক ক্যাটাগরি এগুলো থাকে, নর্মালি টপে সাধারণত ইউজ করা হয়। আর প্রাইমারি মেনু থাকবে একটা, হ্যাঁ, ইউজার্স যেন নেভিগেশন করতে পারে, দুইটা। আর থাকবে হচ্ছে বডি, প্রাইমারিতে বডি থাকবে, সাইড বার থাকবে। যদি এরকম একটা যদি ইয়ে হয় তাহলে এই পার্টটাকে আমরা টপ নেভিগেশন বার বলবো। এটা হচ্ছে সাইড বার থাকবে, ফুটার থাকবে, আর এখানে কন্টেন্ট থাকবে, তাই না? এখানে কন্টেন্ট থাকবে। আর আমাদের তাহলে তাহলে আমরা বলতে পারি যে 1 2 3 4। আরেকটা জিনিস থাকে, সেটি হচ্ছে আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে টপ নেভিগেশন বার বলতে আরেকটা জিনিস থাকে যে প্রাইমারি মেনু নেভিগেশন বার। একটা তো হিডারে থাকে, লোগোর অপশন থাকে, হ্যাঁ, লোগো থাকবে এবং ইয়া থাকবে। সো আরেকটা অপশন থাকে হচ্ছে উম, এইখানে একটা লোগো থাকে, তাই না? এইখানে একটা নর্মালি লোগো ইউজ করা হয়। আর উম, তাহলে আমরা মোটামুটি 5টি অংশ বলতে পারি। একটা ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে। সো এখানে আহ, এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ। তাহলে আমাদের হিডার, প্রাইমারি মেনু নেভিগেশন, হিডার থাকবে, আর হচ্ছে প্রাইমারি নেভিগেশন থাকবে, বডি থাকবে, সাইড বার থাকবে, হ্যাঁ, মেন কন্টেক্সটে শর্ট, আর হচ্ছে ফুটার থাকবে, ফুটার থাকবে। সো এখানেও একটা পোর্শন থাকতে পারে, সেটা হচ্ছে আমরা বলতে পারি টপ সাইড। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে টপ সাইড বার, হ্যাঁ, টপ সাইড বার। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 5। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? মোট 5টি অংশ থাকে। সো নেক্সট ওয়ান আমরা যাই। এটা ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি? ওয়েব পেজের মধ্যে আমরা সাধারণত অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করি। লিঙ্ক করার ট্যাগ যদি অ্যাট্রিবিউট বলতো তাহলে আমরা এই সারিফ দিতাম। আহ, যদি যেহেতু লিঙ্ক করার ট্যাগ বলতেছে, আমরা ট্যাগ বলতে সাধারণত হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, তাই না? এর মধ্যে আমরা লিখি যে, আমরা যদি এইভাবে লিখি যে এর মধ্যে, এর মধ্যে সাধারণত ইফ আর ইএফ দিয়ে পরে আমরা এখানে একটা পেজের নাম দিয়ে দিই যে এবিসি ডট এইচটিএমএল, হ্যাঁ, এইচটিএমএল, তারপরে শেষ করি। পরে আমরা বলি যে আমরা আমরা এখানে জাস্ট মানে একটা পেজ পেজ আমরা একটা নাম দিয়ে দিই যে নাম দিই হচ্ছে অ্যাবাউট। সো এখানে শেষ করতে হয় ট্যাগ। তার মানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো মাঝখানে কন্টেইনারে কন্টেন্ট থাকে।
সো আমরা অ্যাবাউট এর মধ্যে ক্লিক করলে দেন abc.html পেজে চলে যাবে। সো এভাবে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগে লিঙ্ক তৈরি করি, একটা ওয়েব পেজের মধ্যে একটা লিঙ্ক তৈরি করি, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এই ট্যাগটা ইউজ করি। সো এই ট্যাগ তার মানে অ্যাবাউটটা শো করবে, এই অ্যাবাউট শো করবে, আর এই যে এই স্যার এগুলো কোনো কিছু ওয়েব পেজে শো করবে না। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে নাম্বার, সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। সার্বজনীন গেট তৈরিতে সাধারণত এন্ড গেট, সার্বজনীন গেট সাধারণত কি, একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট। তাহলে নর গেট, তাহলে এখানে নট গেট ইউজ হয়, এন্ড গেট ইউজ হয়, নট গেট ইউজ হয়, অর গেট ইউজ হয়। তাহলে আমরা দেখতেছি এন্ড গেট, অর গেট এবং নট গেট, তাই না? নট গেট সব গেট ইউজ হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা। তাহলে আমরা এন্ড, অর এবং নট সবগুলো মৌলিক গেটই হচ্ছে সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। 15, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? দুইটি পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। ন্যানো প্রযুক্তি হয়তো বা টপ টু, একটা হচ্ছে কি, আহ, একটা সাধারণত হচ্ছে ছোট ছোট জিনিসকে অংশ করে একটু বড় জিনিস বানানো, আরেকটা হচ্ছে বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র বানানো। এই দুটি পদ্ধতিতেই আমরা ন্যানো টেকনোলজি সাধারণত ইউজ করি। হ্যাঁ, তো আমরা আহ সামনের দিকে যাই। তো ন্যানো প্রযুক্তি আছে, এটা হচ্ছে গ্রুপ এসএমএস, হচ্ছে গ্রুপ এসএমএস এর মোড কোনটি? গ্রুপ এসএমএস এর মোড আমরা জানি যে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ এসএমএস এর জন্য ইউজ হয়। আর ব্রডকাস্ট হচ্ছে সাধারণত রেডিও টেলিভিশন ব্রডকাস্টিং করে, নট অনেকগুলো থাকলে সবাই রিসিভ করতে পারে। আর মাল্টিকাস্ট হচ্ছে স্পেসিফিক, যার জন্য পারমিশন দেয়া থাকবে সেই নোটগুলো সাধারণত রিসিভ করতে পারবে। যখন আমরা গ্রুপ এসএমএস পাঠাই, যাদেরকে আমরা পারমিশন দিই তারাই শুধু রিসিভ করতে পারবে। সো মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ এসএমএস এর একটি মোড। তো নেক্সট ওয়ান, প্রোটিনের সিকুয়েল তৈরি প্রযুক্তি কোনটি? আচ্ছা, প্রোটিনের সিকুয়েল তৈরি বায়োমেট্রিক না, ন্যানো টেকনোলজি নয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো কৃষি, তাহলে আমরা বায়ো ইনফরমেটিক্স। প্রোটিনের সিকুয়েল তৈরির প্রযুক্তি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে প্রোটিনের সিকুয়েল তৈরি হয়, তৈরির হচ্ছে প্রযুক্তি। সো 18 নম্বরে আমরা যাই। 18 নম্বরে আমরা যদি এটাকে একটু রেখে আমরা সবগুলি আগে শেষ করে আসি, দেন আমরা লাস্টে ধরবো এটা। এটা যে একটা ট্রিক্স, যার মাধ্যমে আমরা একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সবগুলো শেষ করতে পারি। সো যেহেতু সহজ সহজ গুলো আমরা আগে অ্যান্সার করে ফেলবো। সো আমরা হিসাব নিকাশগুলো একটু পরে করবো, অ্যান্সার করবো। এখানে একটা দেখতেছি যে স্প্যান, স্টাইল, কালার, হুম কালার রেড, টেক্সট স্প্যান, তার মানে টেক্সটটা শো করবে রেড কালারের। তাহলে উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি? তাহলে এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে স্প্যান একটি এলিমেন্ট, স্প্যান একটি এলিমেন্ট, তার ভিতরে হচ্ছে টেক্সট নামক একটা লেখা আছে, তার মানে স্প্যান স্প্যান কন্টেন্ট। হ্যাঁ, স্প্যান কন্টেন্ট, উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? ও সরি, এলিমেন্ট কন্টেন্ট বলছে। হ্যাঁ, এলিমেন্ট কন্টেন্ট যেহেতু বলা হয়েছে, সো এলিমেন্টের কন্টেন্ট কোনটি? সো আমি আগে বললাম যে স্প্যান হচ্ছে একটি এলিমেন্ট আর তার ভেতরে যে কন্টেইনার কন্টেন্ট হচ্ছে টেক্সট। সো অ্যান্সার হচ্ছে টেক্সট। হেডার ফাইল কোনটি? সো হেডার ফাইল হচ্ছে, হেডার ফাইল নর্মালি এটা কোনো ফাইল নয়, এটা বাদ এইচটিএমএল একটা ট্যাগ, আর প্রিন্টএফ একটা হচ্ছে কমান্ড, আর আইএনটি হচ্ছে একটা একটা ক্যারেক্টার অথবা একটা ভেরিয়েবলের একটা টাইপ। তাহলে বাকি থাকে হচ্ছে এটা। সো
স্ট্যান্ডার্ড আইও ইনপুট আউটপুট ডট হিডার, হিডার একটা ফাইল, যে ফাইলের মধ্যে সি সি ল্যাঙ্গুয়েজের কিছু ফাংশন, কিছু মেকানিজম লেখা থাকে। যখন আমরা মেইন ফাংশনের ভিতরে কোনো কিছু লিখি অথবা সি সি প্রোগ্রামটা রান করি, তখন শুরুতে যে হেডার ফাইলটা ইম্পোর্ট করে নিতে হয়, ইনক্লুড করে নিতে হয়। সো স্ট্যান্ডার্ড আইও ডট হিডার ফাইলটাকে ইনক্লুড করলে দেন আমরা মেইন ফাংশনের ভিতরে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামিং এর কোডগুলো লিখলে তাহলে ওই প্রোগ্রামের কোডগুলো কাজ করে। সো হেডার ফাইল হচ্ছে stdio.h। সো আশা করি বুঝতে পেরেছি। 21 নম্বর, উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট সাধারণত আমরা স্প্যান হচ্ছে একটা এলিমেন্ট, এটা নয়। কালার হচ্ছে একটা একটা প্রপার্টি, এটাও নয়। কালারও অ্যাট্রিবিউট নয়। আহ, আমরা স্টাইল বলতে পারি, হ্যাঁ স্টাইল, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট আমরা এখানে দেখেছি। এই এখানে হচ্ছে স্টাইল। সো স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সো টেক্সট হচ্ছে একটা কন্টেন্ট, তাই না? তাহলে স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যার অ্যাট্রিবিউটের ভিতরে কালার নামক একটা প্রপার্টি আছে, তার ভ্যালুটা হচ্ছে রেড। তার মানে কালার হচ্ছে প্রপার্টি, প্রপার্টি পি আর ও পি ই প্রপার্টি, আর রেড হচ্ছে তার ভ্যালু, রেড হচ্ছে তার ভ্যালু। সো এইভাবে আমরা বুঝে বুঝে তারপরে অ্যান্সার করার চেষ্টা করব। দেন প্রোগ্রামের প্রোগ্রামের ভুল ত্রুটি নির্ণয় করা, সংশোধন করাকে কি বলে? আমরা অবশ্যই ডিবাগিং করি, ডিবাগিং এর মাধ্যমে প্রোগ্রামিং এর ভুল নির্ণয় করতে পারি। সো দেন ইনভার্টার হিসেবে কাজ করা হচ্ছে নট গেট। নট গেট সাধারণত এক গেট থেকে আহ, একটা ইনপুটের পরিপূরক হিসেবে আমরা নট গেট ইউজ করি। তো দেন আমরা 24-এ চলে যাই। কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে? আমরা ডিকোডারের ক্ষেত্রে দেখেছি যে n সংখ্যক ইনপুট দিলে আউটপুট সংখ্যক বেশি থাকে, 2 টু দি পাওয়ার n সংখ্যক থাকে। আর এনকোডারে হচ্ছে তার বিপরীতটা, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হচ্ছে কম থাকে। হ্যাঁ, তাহলে সেটি হচ্ছে এনকোডার। আর ডিকোডার হচ্ছে n সংখ্যক ইনপুট দিলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। সো আমরা 25-এ চলে যাই। কোনটি সঠিক ট্যাগ? সো সঠিক সঠিক ট্যাগটি যখন আমরা বের করতে যাব, তখন আমাদেরকে একটু ডিটেলস দেখতে হবে যে এই এলিমেন্ট গুলো কিভাবে লেখা আছে। সো ইমেজ নামে কোনো এলিমেন্ট নাই, সো এটা আগেই বাদ। আইএমজি নামে একটা এলিমেন্ট আছে, তাও আবার প্রথম ট্যাগ শেষ করেছে, এবং শেষ ট্যাগটা এই যে এই লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল, তো এইভাবে লেখার সিস্টেম নাই। সো আমরা এখানে দেখি, এটাও এখানেও শুধু ইমেজটাই করেছে, অ্যাট্রিবিউট নাই, তার এলিমেন্টের নাম নাই, এটাও নাই। আচ্ছা, এখানে আইএমজি হচ্ছে এলিমেন্টের নাম, আর এসআরসি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে ইমেজ ডট জেপিজি পিকচারের নাম, আর শেষ করেছে হলো রাইট অ্যাঙ্গেল দিয়ে। সো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার, গো। সো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটা বাকি রেখে এসেছি, সেইটা অ্যান্সার করব। সো একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এর গুলো আমরা একটু পরে অ্যান্সার করব, যাতে অল্প সময়ে যেগুলো অ্যান্সার করা যায় সেগুলো ওএমআর ফর্মে কুইকলি মার্ক করে ফেলবো। সো এটাকে আমরা একটু কুইকলি করার চেষ্টা করি। 13, হ্যাঁ, সাধারণত 13 এর আমরা একটু দেখবো 1, 2, 4, 8। তো আমাদের হচ্ছে 4 আর 2 12, আর হচ্ছে 1 এ 13, আর এটা হচ্ছে এত। তার মানে আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে 1101। তাহলে এখানে এই সংখ্যাটার 8 বিট রেজিস্টারে আমরা নেব। তাহলে বাম পাশে আরো 4টা 4 জিরো দিয়ে দিলেই আমাদের 8 বিট নেওয়া হলো।
তাহলে এইটার এইটারই পরিপূরক আমরা নেব, একের পরিপূরক প্রথমে নিব। তাহলে যেখানে ওয়ান আছে সেখানে জিরো, আর যেখানে জিরো আছে সেখানে ওয়ান। তাহলে জিরো, ওয়ান, জিরো, জিরো, চারটা ওয়ান, এক, দুই, তিন, চার। তার সাথে আমরা এক যোগ করে দিব, তার মানে এটা হচ্ছে একের পরিপূরক, তার সাথে এক যোগ করলে ওয়ান হবে। আর হচ্ছে এক আর শূন্য যোগ করলে এক। আর বাকিগুলো যা আছে তাই, তার মানে ওয়ান, জিরো, জিরো, চারটা ওয়ান, এক, দুই, তিন, চার, তার মানে চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। সো আশা করি বুঝতে পেরেছি, হ্যাঁ। সো আমরা এটার জন্য কি করলাম, এটার জন্য 13 এর 13 এর বাইনারি সংখ্যাটা কত সেটা বের করছি। সেটা বের করার জন্য আমরা এরকম ভাবে করেছি যে 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, 12 আর 1 13। তার মানে ওয়ান এর নিচে ওয়ান, ফোর এর নিচে ওয়ান, এইট এর নিচে ওয়ান, তার মানে এগুলো যোগ করলে হচ্ছে 13 হয়। তার মানে ওগুলোর নিচে ওয়ান দিয়েছি আর বাকিটার নিচে জিরো দিয়েছি। সো আমরা বাইনারি পেয়েছি, যেহেতু 8 আট বিট রেজিস্টারে অ্যান্সার গুলো দেওয়া আছে। সো 8 বিটে আমরা নিলাম চারটা, লেফট সাইডে চারটা জিরো দিয়ে দিলাম। তো তাহলে এই বাইনারি সংখ্যাটার আমরা কি করলাম, একের পরিপূরক বের করলাম। একের পরিপূরক হচ্ছে যেখানে ওয়ান থাকবে আর বিপরীতটা, তার মানে ওয়ান থাকলে জিরো আর জিরো থাকলে ওয়ান। সো এইভাবে আমরা সবগুলোর ক্ষেত্রে দিয়ে দিলাম, তারপরে তার সাথে এক যোগ করলাম, এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। তো টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটাই। তাহলে আশা করি বুঝতে পেরেছি। লজিক ফাংশনটা কি হবে, হ্যাঁ। এখানে ইফ ইকাল টু কোশ্চেন মার্ক দেয়া আছে, লজিক ফাংশনটা কি হবে। সো আমরা এখানে লজিক ফাংশনটা লিখে ফেলবো। এখানে একটা নট গেট দেয়া আছে, এক্স ইনপুট এবং ওয়াই ইনপুট, তাহলে দুই ইনপুটের একটা একটা ডিজিটাল সার্কিট ড্র করা আছে, সার্কিট ডায়াগ্রাম। সো নট গেট, তাহলে এটা আমরা দেখতেছি নট গেট, তাহলে আমরা এক্স বার আউটপুট পাবো। এই ইনপুট ইনপুট নট গেটের মধ্যে পাস করলে আউটপুট হচ্ছে তার তার হচ্ছে পরিপূরক, তাই না, বার হবে। তাহলে এক্স এক্স বার হবে, আর এখানে তো ওয়াই ঢুকবে ইনপুট হিসেবে। সো এখানে আমরা দেখতেছি হচ্ছে এন্ড গেট। সো এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে, সো আমরা লিখে দেব যে এক্স বার ওয়াই। সো মাঝখানে ডট চিহ্ন না দিলেও হয়, অপশনের মধ্যে কোনটা আছে আমরা খুঁজে বের করব। সো আমরা দেখতেছি এক্স বার ওয়াই আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি।